এই মুহূর্তে আমি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। যারা জ্ঞান পিপাসু লোক, যারা কৌতূহলী, যাদের মনে মানবীয় অস্তিত্ব এবং এই মহাবিশ্ব নিয়ে অগণিত প্রশ্ন আছে, যারা সন্দিহান, যারা প্রচন্ড ইন্টেলেকচুয়ালি ক্রিটিক্যাল, তাদের জন্য অবশ্যই এই আলোচনাটি হাইলি প্রোডাক্টিভ হবে। আলোচনার শেষে সেটি হল হেগেলের ডায়ালেকটিক্স, অর্থাৎ দার্শনিক, পাশ্চাত্য দার্শনিক হেগেল ফেনোমেনোলজি অফ স্পিরিট যে বইটি লিখেছিলেন, এবং আরো কিছু বই আছে ওনার। এই দর্শনটি, আমি আগেই বলছি, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে দর্শন। দর্শন ছাড়া মানুষকে, সমাজকে, সভ্যতাকে, দেশকে কোনো ধর্ম, গড, কোনো বাবাজি, গুরুজি, কোনো ইতিহাস, ভূগোল, কোনো সাহিত্য কোনো দিনই র্যাডিক্যালি, ম্যাসিভলি, ইমেন্সলি পরিবর্তন করতে পারবে না। আপনি সারা বছর ধর্ম পালন করে যান, কিন্তু আপনি বড় মাপের চিন্তাবিদ, দার্শনিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, মনস্তত্ত্ববিদ, এগুলোর কোনোটি হতে পারবেন না। হেগেলের মূল তত্ত্ব হচ্ছে ডায়ালেকটিক্স, অর্থাৎ ডায়ালেকটিক্যাল প্রসেস। জিনিসটি কি? জিনিসটি হচ্ছে ত্রিপাক্ষিক, অর্থাৎ তিনটি ত্রিকোণী অ্যাঙ্গেল থেকে এই মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়, জন্ম হয়, এবং সমস্ত কিছু এই ট্রাইপার্টাইট, ত্রিপাক্ষিক জিনিসের মধ্যে দিয়ে ঘটে। সেটা সোশ্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে, আপনার পারিবারিক জগৎ হতে পারে, আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা হতে পারে। ডায়ালেকটিক্সের বাইরে এই মহাবিশ্বের কোনো কিছু কাজ করে না। তাই ডায়ালেকটিক্সকে বুঝতে হবে, এবং ডায়ালেকটিক্সকে যদি বুঝতে পারেন, ধরতে পারেন যৌক্তিকভাবে, ধ্যানে, মননে, তাহলে আপনার আর চিন্তা নেই। আপনার মৃত্যু ভয় বলুন, সম্পত্তি হারানোর ভয় বলুন, দুর্নামের ভয় বলুন, জেলে যাওয়ার ভয় বলুন, কিছুই থাকবে না। তো এই ডায়ালেকটিক্স যখন হেগেল লিখেছিলেন, সেটা কার্ল মার্কস পড়েছিলেন, তাই সেদিন কার্ল মার্কসের জন্ম হলো। কার্ল মার্কস বলে কিছু হয় না, টোটালটাই হচ্ছে হেগেল। অর্থাৎ হেগেলের ভাববাদ বা আইডিয়ালিজমকে কার্ল মার্কস কাজে লাগিয়ে তিনি মার্ক্সবাদের জন্ম দিয়েছেন। ইকোনমিক রিফরমেশন, সোশ্যাল স্ট্রাগল, যা দেখছেন রেভলিউশন, বিপ্লব। তাহলে হেগেল বিশাল বড় একজন চিন্তাবিদ এবং দার্শনিক, প্রচন্ড মহান তিনি একজন চিন্তাবিদ, ঠিক আছে। হেগেলের এই ডায়ালেকটিক্সের, অর্থাৎ তিনটি প্রসেস, মানে হচ্ছে একটি থিসিস, আরেকটি অ্যান্টিথেসিস, আর পরিশেষে এই দুটোর ক্ল্যাশ থেকে, সংঘর্ষ থেকে তৈরি হয় সিনথেসিস। যেমন ধরুন, ভারতবর্ষে ধরুন ইংরেজরা শাসন করতে এলেন, তারা হচ্ছেন থিসিস। অ্যান্টিথেসিস কারা? যারা হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস বা গান্ধীজি বা আরো ইন্টেলেকচুয়াল, যারা বিপ্লবীরা, বিরোধী পার্টি, তারা, তাদের মধ্যে ক্ল্যাশ হবে, থিসিস এবং অ্যান্টিথেসিস, ইংরেজ এবং বিরোধী পার্টিদের মধ্যে, সংগ্রামীদের মধ্যে। তাদের ক্ল্যাশ থেকে, সংঘর্ষ থেকে যে কি সৃষ্টি হলো? ফ্রিডম এলো, স্বাধীনতা দেশের, 15ই আগস্ট। সেই 15ই আগস্ট স্বাধীনতায় সিনথেসিসের জন্ম হলো। স্বাধীনতাটা হচ্ছে সিনথেসিস, কিন্তু সেই স্বাধীনতাই আবার আরেকটি তন্ত্রের জন্ম দিল, সেটি হচ্ছে ডেমোক্রেসি, স্বাধীন ভারতের। সেই ডেমোক্রেসি মানে সিনথেসিস আবার নিজেই সেই সাইকেলটির রিপিট করবে, অর্থাৎ থিসিস অ্যান্টিথিসিসের। আবার সরকার হলো, সরকার হয়ে গেল থিসিস। আর সরকারের বিরোধী যত দল আছে বা বুদ্ধিজীবীরা আছে, কর্মীরা আছে,
নাগরিকরা আছে তারা হলেন অ্যান্টিথিসিস। তাদের মধ্যে আবার সংঘর্ষ, সরকার হয়ে গেল উৎখাত, সরকার ভোটে হেরে গেল। অপোজিশন এবং রুলিং পার্টি দুটো হচ্ছে থিসিস অ্যান্টিথিসিস। সিনথেসিস আসছে কি সরকার চেঞ্জ। এবং এই সিনথেসিস, অ্যান্টিথেসিস এবং থিসিসের এই যে ডাইনামিজম, এই যে কাজ, এটি কিন্তু মহাবিশ্বের প্রাকৃতিক স্তরেও হচ্ছে, সোসাইটিতেও হচ্ছে। যেমন ধরুন তুর্কিতে ইসলামিক রিপাবলিক ছিল, কিন্তু সেখানকার যে প্রধানমন্ত্রী চিন্তাবিদ, বড় মাপের দার্শনিক ছিলেন আতাতুর্ক, তিনি কি করলেন, ইসলামিক রিপাবলিক অর্থাৎ গডের, আল্লাহর আইনকে সরিয়ে তিনি কি আনলেন, ডেমোক্রেসি, ওয়েস্টার্ন মডেলে। তাহলে রিপাবলিক ছিল থিসিস, তিনি যেটা লড়াই করলেন যে সমস্ত ইসলামিক যত মৌলবাদী থেকে মোল্লাতন্ত্র থেকে ছিল সবকে উৎখাত করে তিনি ওয়েস্টার্নাইজ করে দিলেন। তাহলে যেটা পেলেন সেটা হচ্ছে ডেমোক্রেসি। এইভাবে টোটাল ইতিহাস কাজ করে, এইভাবে টোটাল পলিটিক্স কাজ করে, সোসাইটি এবং আপনি, আপনার পরিবার, ব্যক্তিগত জীবন, সমস্ত কিছু। কথা হলো হেগেল কোথা থেকে পেলেন এই আইডিয়াস। যদি আপনি দার্শনিক বা ঐতিহাসিক তদন্ত করেন তাহলে দেখতে পাবেন যে এটা চলে যাচ্ছে একেবারে আরো প্রাচীন যুগে, সেটি হচ্ছে প্লেটো প্রথম ডায়ালেকটিক্স এর জন্ম দিয়েছিল, কিন্তু দ্য রিপাবলিক গ্রন্থে, তার বিখ্যাত বই, মারাত্মক বই। কথা হলো প্লেটো কোথা থেকে পেলেন, এখানেই আসছে, তার জন্য এই আলোচনাটা। সেটি হলো ভারতবর্ষের প্রাগ বৈদিক যুগের প্রায় আজ থেকে 10 থেকে 15,000 বছর পূর্বে, তখনও বেদ রচনা হয়নি। তখন একজন মহান দার্শনিক, ঋষি এবং জ্ঞানী ব্যক্তির জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে কপিল মুনি। তিনি সাংখ্য ফিলোজফির জন্ম দিলেন। এটি কোনো আস্তিক দর্শন নয়, নাস্তিক দর্শন নয়, সম্পূর্ণ গড থেকে, ধর্ম থেকে আলাদা। এবং এর উল্লেখ বেদে আছে, সাংখ্য ফিলোজফিতে আছে, মহাভারতের একাধিক জায়গায় আছে এবং গীতায় আছে। তিনি এত পাওয়ারফুল ফিলোজফির জন্ম দিলেন যে তার মেন তত্ত্ব হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, দুটি সত্তা নিয়েই মহাজগৎ তৈরি। অর্থাৎ পুরুষ হচ্ছে সুপ্ত, ডরম্যান্ট একটি সত্তা, আর প্রকৃতি শুরুতে সেটাও সুপ্ত, ডরম্যান্ট আকারে পুরুষের সাথে জাক্সটাপোজ করেছিল প্যারালেলি, একসাথে। তাদের ইন্টারাকশনের ফলে এবং ক্ল্যাশের ফলে জন্ম নিল এই দৃশ্যমান ব্যক্ত স্থূল ইউনিভার্স, যা দেখছেন এই অসীম ইউনিভার্সের জন্ম হলো। অর্থাৎ এটি হলো সিনথেসিস। তাহলে আমরা যদি দেখছি হিস্টোরিক্যালি এবং ফিলোজফিক্যালি, যে মেন যে পায়োনিয়ারের ডায়ালেকটিক্সের, তিনি হচ্ছেন কপিল মুনি, ভারতীয় প্রাগ বৈদিক প্রাচীন ঋষি। তিনি দেখিয়েছিলেন যে আমাদের শরীর দুটো জিনিস দিয়ে তৈরি এবং ওই মহাবিশ্বই তাই দিয়ে তৈরি। আমাদের শরীরে আছে অ্যাওয়ারনেস এবং বডি, অর্থাৎ বডিটা হচ্ছে প্রকৃতি, আর এর যে সূক্ষ্ম পরিচয়, আইডেন্টিটি, দুটি শরীর মানুষের, একটি স্থূল, একটি সূক্ষ্ম। সূক্ষ্ম শরীরটি হচ্ছে পুরুষা বা অ্যাওয়ারনেস বা চেতনা। এই দুটি জিনিস দিয়ে তৈরি আমি নয়, পৃথিবীর প্রত্যেকটি, মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস এবং মহাবিশ্ব নিজেও। তাই এটি উপনিষদের চেয়েও পাওয়ারফুল দর্শন। এবং এখানে বিজ্ঞানের ইউনিফাইড ফিল্ড থিওরির একাধিক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন কপিল মুনির সাংখ্য ফিলোজফি দিয়ে যে বিজ্ঞানের আর কিছু খোঁজার নেই। বিজ্ঞান শেষ প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে এই ইউনিভার্সের উৎস কি, উৎপত্তি কিভাবে হলো, বিবর্তন কিভাবে হলো এবং আলটিমেটলি কোথায় যাবে এবং পরিশেষে কি হবে। তাই সাংখ্য ফিলোজফি এবং পৃথিবীর মধ্যে সাংখ্য ফিলোজফি শুধু আমার মতেই নয়, যারা দর্শন পিপাসু লোক, যারা দর্শনের প্রতি যাদের হেভি প্যাশন আছে, ইন্টেন্স প্রোফাউন্ড প্যাশন আছে, গভীর, তারা জানে, সেই সব দার্শনিকরা, বিজ্ঞানীরা জানে যে ভারতবর্ষের কপিল মুনি একাই শেষ করে দিয়েছেন সমস্ত রহস্য আজ থেকে 15 বছর আগে। এখন আপনি কি পড়ছেন? সাধারণ সাহিত্যের বই, সুনীল গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু, তসলিমা নাসরিন,
পলিটিক্যাল কিছু বই পড়ছেন, নরেন্দ্র মোদীর জীবনী, মমতা ব্যানার্জির জীবনী দিয়ে টাইম পাস করছেন আর ভাবছেন যে বড় কিছু করার চেষ্টা করছেন। এগুলোতে কিছু নেই। এগুলো চিৎকার চেঁচামেচি, দ্বন্দ্ব, কলহ, ফ্রড, ডিসেপশন, প্রোপাগান্ডা, চিটিং নিয়ে এই জগৎ তৈরি। তাই জগৎটা এত নোংরা হয়ে গেছে, যেহেতু 99% মানুষ উপনিষদ এবং সাংখ্য ফিলোসফি সম্পর্কে কিছুই জানে না। নাহলে পলিটিক্সই হতো উচ্চ লেভেলের পলিটিক্স, খুব হাই লেভেলের পলিটিক্স হতো। প্রত্যেক ব্যক্তি হতেন, পলিটিশিয়ানরা, নেতৃত্বরা হতেন আলোকিত। কিন্তু সবই তো হচ্ছে সাম্প্রদায়িক, কেউ দাঙ্গাকারী, বিদ্বেষী, অশিক্ষিত, অর্ধশিক্ষিত। তাই এই দশা, মানুষ জানতে পারছে না আসল সত্য। তাই কপিল মুনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক। আর এই দর্শন থেকেই প্লেটো যেভাবেই হোক পেয়েছে এই ডায়ালেক্টিক্সের খবর। প্লেটোর কাছ থেকে হেগেল, আর হেগেলের কাছ থেকে মার্কস। আপনি মার্কস নিয়ে, হেগেল নিয়ে প্লেটো উন্মাদ, কিন্তু কপিল মুনিকে জানেন না। এটাই ব্যর্থতা ভারতীয়দের, যে ভারতীয় প্রাচীন সমস্ত দর্শন থেকে পৃথিবীর আর মূলত পাশ্চাত্য দর্শনের আবির্ভাব হয়েছে। অথচ ভারতীয় দর্শনকে ভারতীয়রাও জানে না। আর বিদেশিদের মধ্যে যারা উচ্চ শিক্ষিত লোক আছেন বা দার্শনিক টাইপের লোক আছেন, তারা অবশ্যই জানে, সাহিত্যিকরা জানেন, আর তাছাড়া কেউ জানে না। এটাই ট্র্যাজেডি, যে নতুন কোনো বই লেখার প্রয়োজন নেই, নতুন কোনো সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতার কোনো প্রয়োজন নেই। তথাপি লোক লিখে যাচ্ছে। কেন? সব অজ্ঞ, যেহেতু তারা উপনিষদ, সাংখ্য, ফিলোসফি জানে না। তাই কবিতা লিখে যাচ্ছে, উপন্যাস লিখছে, ছোট গল্প লিখছে। কি হবে এগুলো দিয়ে? সাময়িক তো বিনোদন, মন ভালো রাখার জন্যই তো এগুলো লিখছেন। তো মন ভালো রেখে কি হবে? কারণ আমার যে বড় বড় সমস্যা, সাময়িক বিরতি নিয়ে কি হবে? আমার পুরো জীবনটাকে পার্মানেন্টলি চেঞ্জ করতে পারবেন আপনার ক্ষমতা নাই কোনো সাহিত্য দিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি যে কোনো সাহিত্যকে নেন, শেক্সপিয়ার নেন, আপনি যে লোকেরই নাম বলুন, ফিওদর দস্তয়েভস্কি, টলস্টয়, কারো ক্ষমতা নেই মানুষকে বদলানোর, সমাজকে বদলানোর। সমাজকে যদি বদলাতে পারে তাহলে উপনিষদ এবং সাংখ্য ফিলোসফি। কিন্তু মানুষ পক্ষে বিপক্ষে রাজনীতিতে হই 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 করে বেড়াচ্ছে, রিলিজিয়ান নিয়ে গোড়ামি, ধর্ম, দাঙ্গা হাঙ্গা ব্যস্ত। অথচ মানুষের শেষ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে 15,000 বছর আগে, মানুষ জানেই না। দিয়ে সব ধর্মীয় রীতি অনুষ্ঠান, তীর্থযাত্রা, এই টাইমে পুজো করো, এই টাইমে প্রার্থনায় যাও, যে ধর্মেরই হোক, নিয়ে ব্যস্ত। আর আসল সত্য থাকলো পড়ে। চলো অন্ধের মতো ঘুরতে থাকো, যতক্ষণ না তোমার সময় আসছে তুমি ততক্ষণ পর্যন্ত অ্যাবসার্ড ননসেন্সিক্যাল জিনিস নিয়ে ব্যস্ত থাকো। থ্যাংক ইউ।